ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, রহস্যবৃত্তের ১০৭তম এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আজকের যে ঘটনাটা আপনাদের শোনাতে যাচ্ছি সেই ঘটনাটি পাঠিয়েছেন বরিশাল বিভাগের পিরোজপুর জেলার একজন মেয়ে। সে অবশ্য ব্যক্তিগত কারণে তার নামটা গোপন রাখতে চায়, তাই ঘটনা বলার সুবিধার্থে আমি তাকে পূজা নামে ডাকব। পূজা তার জীবনে ৭ বছর ধরে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। অবশ্য এই ঘটনা থেকে সে এখন বেরিয়ে এসেছে। তো কিভাবে বেরিয়ে আসলো সেটাই জানার চেষ্টা করব আজকের এই ঘটনার মাধ্যমে। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। পূজার পরিচয় দেওয়া যাবে না, যেটা পূর্বেই বলে রেখেছিলাম। পূজার মা বাবা দুজনেই ছিলেন শিক্ষক। তারা দুজনেই চাকরির কারণে সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাইরেই থাকতে হতো। বাড়িতে শুধু পূজার দাদি এবং পূজার ছোট ভাই থাকতো। যখনই ঘটনাটা শুরু হয় তখন পূজারা তাদের গ্রামের বাড়িতে থাকতো। তাদের গ্রামের বাড়িটা একদম অজপাড়া গ্রাম বললে যেটা বোঝায় ঠিক সেরকমই। যখন ঘটনাটা ঘটে তখন পূজার বয়স ছিল মাত্র ৬ বছর। সময়টা ২০১৩ সাল। পূজার মা বাবা বাইরে থাকার সময়টাতে পূজা আর তার ছোট ভাই গ্রামের জঙ্গলের দিকে ঘুরে বেড়াতো। গ্রামের পেছনের দিকে বাড়িগুলো যদি একবার দেখার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যেটা জানবেন সেটা হচ্ছে গ্রামের বাড়ির পিছনের দিকটা সবসময় জঙ্গলের পরিবেশ থাকে। প্রতিটা বাড়ির পিছনের দিকেই এরকম একটা পরিবেশ ছিল। তো তার ছোট ভাইকে নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াতো। হঠাৎ একদিন পূজা আর তার ভাই বাড়ি থেকে কিছুটা একটা গভীর জঙ্গলের দিকে চলে যায়। আর লোকমুখে সেই জঙ্গল নিয়ে অনেক ভৌতিক কথা প্রচলিত ছিল। তবুও কৌতূহলী হয়ে সে জঙ্গলের ভিতরেই যায়। আর গভীর জঙ্গলে যাওয়ার পরেই হঠাৎ একটা ভয়ঙ্কর ভারী বাতাস, একটা কালো ধোঁয়ার মতো বাতাস তার শরীরে এসে লাগে। মনে হচ্ছে একটা গরম বাতাস তার শরীরে লাগলো এবং সেই বাতাসটা লাগার সাথে সাথেই সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার শরীরে খিঁচুনি দিতে শুরু করে। তার কোনো সেন্স থাকে না। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার সামনে তার ছোট ভাই দাঁড়িয়ে কাঁদছে আর তাকে জাগানোর চেষ্টা করছে। এরপর পূজা আর তার ভাই বেশ নর্মালভাবেই বাড়িতে ফিরে আসে, কিন্তু বকা খাওয়ার ভয়ে এই ঘটনা সম্পর্কে সে কাউকে কিছু বলে না। এই ঘটনাটা শুধু সে আর তার ছোট ভাই জানে। এবং বলে রাখা ভালো, তার ছোট ভাই তার চেয়ে 4 বছরের ছোট ছিল। তারও আসলে বলার মতো ক্যাপাসিটি ছিল না। কিন্তু সেই দিন রাতের বেলা সে তার জানালার কাছে একটা প্যাঁচার দেখা পায়। হঠাৎ রাতে জানালার গ্রিলের পাশে একটা প্যাঁচা এসে বসে। প্যাঁচাটা দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। অবশ্য এরকম প্যাঁচা এর আগে কখনো পূজা দেখেনি। আজকে রাতটাই ছিল ওর কাছে নতুন। প্যাঁচাটা দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। প্যাঁচার চোখ দুটো ছিল একদম টকটকে লাল, আর অনেকটা মনে হচ্ছিল যেন একটা হিংস্র দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। যা দেখে পূজা ভয় পেয়ে সাথে সাথে তার জানালা বন্ধ করে দেয়। আর সে তার নাক মুখ একদম ভালোভাবে ঢেকে শুয়ে পড়ে। কিন্তু শোয়ার একটু পরেই সে অনুভব করে তার শরীরের উপর খুব একটা ভারী কিছু বসে আছে। পূজা তার শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার গলা থেকে এক ফোঁটা আওয়াজ বের হচ্ছিল না। মনে হচ্ছিল যে আমি অনেক দূরে চিৎকার করছি কিন্তু কোনো শব্দ হচ্ছে না। ঠিক তখনই একটা কালো ছায়ার মতো কিছু একটা দেখতে পায় সে, যেটা তার গলা চেপে ধরে। এত জোরে চেপে ধরে যে সে তার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে যাবে। সে কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছে না। অনেকক্ষণ যাবৎ ধস্তাধস্তি করার পর সবকিছু স্বাভাবিক হয়। পরদিন সকালে উঠে পূজা খেয়াল করে তার গলার থেকে বুক পর্যন্ত অনেকগুলো আঁচড়ের দাগ। নখের আঁচড় মনে হচ্ছিল।
যে বিড়ালের আঁচড় পড়লে যেরকমটা হয় ঠিক সেরকমটা। কিন্তু সেদিনও ভয়ে তার বাবা মাকে কিচ্ছু বলেনি, কারণ ওই জঙ্গলে যাওয়া নিষেধ ছিল তাদের। নিষেধ অমান্য করে সে জঙ্গলে গিয়েছিল। এভাবে 1-2 দিন পর নিয়মিত তার সাথে এই সেম ঘটনা ঘটতে শুরু করে। একদম প্রায়ই সে যখন ঘুমাতো তার উপর কিছু এসে চেপে বসতো এবং তার সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি হতো, এবং পরদিন সকালবেলা তার শরীরে সে নানা রকম আঁচড় আবিষ্কার করত। তখন থেকে কেমন জানি অদ্ভুত আচরণ করতে শুরু করে পূজা। তার স্বাভাবিক আচরণ বদলাতে শুরু করে। সে পড়াশোনা ফেলে রেখে তার বাড়ির খাটের নিচে লুকিয়ে থাকতে শুরু করে। এখন থেকে সে নিয়মিত স্কুলেও যাচ্ছে না। আর সে যখন খাটের নিচে বসে থাকতো সে অনুভব করত তার পাশে একটা ছায়া বসে আছে। সেই ছায়াটা খাটের নিচেও তাকে চেপে ধরার চেষ্টা করত। বিভিন্ন জায়গায় আশ্রাত এবং 3-4 ঘন্টা যাবৎ তাকে খুঁজে পেত না। যে খাটের নিচে বসে থাকতো সেটা কেউ টের পেত না। সে যদি চিৎকার করত, শব্দ করার চেষ্টা করত, কোনোটাই আসলে হতো না। এরকমই ছিল তার করুণ অবস্থা। যখন সে ওই ছায়ার সাথে থাকতো সেই সময়টায় সে সবার কথা শুনতে পারত। অনেক চেষ্টা করত নিজে কথা বলার, কিন্তু ওই জিনিসটা কখনো সে করতে পারত না। অর্থাৎ যখন ওই অশুভ শক্তিটা তাকে নিয়ন্ত্রণ করত তখন পূজা অন্যের কথাগুলো শুনতে পারত, কিন্তু যখনই সে নিজে কিছু বলার চেষ্টা করত সেটা সে পারত না। অনেক চেষ্টা করত নিজে কথা বলার, কিন্তু ওই জিনিসটা কখনো সে করতে পারত না। মনে হতো যে এই মুহূর্তে সে মারা যাবে। তো একবার যেটা হয়, এটা থেকে কেটে ওঠার জন্য সে এবার ঠিক করে নিজের ধর্মকর্মের দিকে একটু মনোযোগ দেবে। সে তার ধর্মের গীতা পাঠ সহ বিভিন্ন মন্ত্র মুখস্থ করে। যখন এই ধরনের সিচুয়েশন আসে সে সেই সমস্ত মন্ত্র পাঠ করতে শুরু করে, এবং দেখা যায় যখনই সে মন্ত্র পাঠ করত তখনই ছায়াটা তার পাশ থেকে চলে যেত। এভাবেই পূজার দিন কাটতে থাকে। তবে এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে পূজা যখন কোথাও বেড়াতে যেত তখনও যেখানে বেড়াতে যেত সেখানে রাতের বেলা থাকলে রাতের বেলা সেই পেঁচাটাকেই সে দেখতে পেত, যেটা খুবই অস্বাভাবিক। কারণ সেই একই পেঁচা ভিন্ন একটা জায়গায় কিভাবে আসে বা কিভাবেই সেই পেঁচাটাকে দেখতে পায়, এইটার উত্তর সে কখনো মেলাতে পারেনি। তো যখন এই পেঁচা আসতো, পেঁচা দেখতো, সেদিন রাতের বেলায় মূলত তার সাথে এই ধরনের ভয়ানক কর্মকাণ্ডগুলো হতো। যে কোনো কিছু এসে তার উপর সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে চেপে বসেছে, এবং চিৎকার করার চেষ্টা করেও পূজা কখনো চিৎকার করতে পারেনি। কোনোভাবেই কাউকে ডাকতে পারত না, তার মুখ দিয়ে কোনো শব্দই বের হতো না। তো 2015 সালের দিকে পূজার বাবা আর তাদের পুরো ফ্যামিলি একদম শহরে চলে আসে গ্রাম থেকে। কিন্তু শহরে আসার পর ওই কর্মকাণ্ড মোটেও কমে না, বরং বেড়ে যায়। শহরে আসার পর পূজার পরিবারের সবাই অনেক ব্যস্ত হয়ে যায়, যার কারণে তাদের ধর্মকর্মের প্রতি যে কর্মকাণ্ড ছিল তারা একদমই করতে ব্যর্থ হয়, করাই হয় না বললে চলে। আপনারা হয়তো জানেন, যারা হিন্দু ফ্যামিলিতে বিলং করেন তারা প্রায় সকালবেলা পূজা অর্চনা করে। এটা একদমই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল পূজার পরিবারে। পূজা ধারণা করে যে হয়তোবা এই কারণেই তার ছায়ার কর্মকাণ্ড, যে ছায়াটা তার পাশে থাকতো, ওটার তীব্রতা বেড়ে গেছে। এই ছায়া পূজার সারা শরীরে আশ্রাত এবং তাকে কানের মধ্যে ফিস ফিস করে অনেক কিছু বলতো তার বাবা মার সাথে বাজে ব্যবহার করার জন্য। অর্থাৎ সেই অশুভ শক্তি পূজাকে ইন্সপায়ার করতো তার বাবা মার সাথে বাজে ব্যবহার করার জন্য। আর সে অনেক খিটখিটে মেজাজে হয়েও গিয়েছিল। সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। অবশ্য সেটা করতে চাইতো না, তার ইচ্ছাও ছিল না এটা করার, কিন্তু
সে বাধ্য ছিল, তবুও কেন জানি সেগুলোই করে ফেলত। তার ইচ্ছার বিরুদ্ধে হলেও সেগুলোই সে করত। এজন্য পূজার পরিবারের সবাই তাকে অনেক খারাপ মেয়ে মনে করত একটা পর্যায়ে। এমনকি একবার তাকে রাগ করে তার মা বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় যে তার ঘরে থাকতে হবে না, তুই চলে যা। অবশ্য কিছুক্ষণ পরেই পূজার বাবা আবার তাকে বাসায় নিয়ে আসে। এমনকি তার আচার আচরণ ব্যবহার এমন হয়ে গিয়েছিল যে স্কুলেও তার কোনো বন্ধু বান্ধব হয়ে ওঠে না। সবার সাথেই যেন দুর্ব্যবহার করতে শুরু করে পূজার শারীরিক এবং মানসিক অশান্তি মিলিয়ে প্রায় 6টা বছর কেটে যায়। সময় আসে 2020 সাল। 2020 সালে সে ক্লাস 8-এ ওঠে। ওই বছরেই মার্চ মাসের দিকে তার প্রথম পিরিয়ড শুরু হয়। তার পিরিয়ড শুরু হওয়ার পর থেকে পূজা ওই ছায়াটাকে আর ছায়ার রূপে দেখতে পায় না, এবার তাকে একটা ভিন্ন রূপে দেখতে পায়। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় যখন বাসার কারেন্ট চলে যায়, পূজা তখন বাতাসের জন্য ঘরের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে পূজা খেয়াল করে খুব লম্বা মানুষের মতো একটা দেখতে, প্রায় 8-9 ফিটের মতো উচ্চতার হবে, পুরো শরীরটা শুকনো আর লোমে ঘেরা একটা বডি, আর মুখটা দেখতে অনেকটা কুকুরের মতো, হাত পা অস্বাভাবিক লম্বা, নখগুলোও বিশেষভাবে লম্বা। হঠাৎ করেই কোথা থেকে আবির্ভূত হয়ে গেছে পূজার সামনে। এটা দেখেই পূজা অসুস্থ হয়ে পড়ে যায়। যখন অবশ্য সে মোটামুটি সুস্থ হয়, তখন এটা নিয়ে মোটামুটি সে ঘাটাঘাটি করে, ইউটিউবে এবং গুগলে অনেক কিছু জানার চেষ্টা করে এটা নিয়ে। তখন সে তার নিজের সিমটম আর অবস্থা অ্যানালাইসিস করে বুঝতে পারে যে সে আসলে একটা ছায়া, যেটার কথা বলেছিলাম এটা আসলে একটা জিন। আর এই জিনটা মূলত আশিক জিন নামে পরিচিত, যারা আসলে জিন হওয়া সত্ত্বেও মেয়ে মানুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, স্পেশালি অপোজিট জেন্ডারের প্রতি আকৃষ্ট হয়। তো যখন তার পিরিয়ড শুরু হয়, মোটামুটি সে আসলে কমপ্লিটলি অ্যাডাল্ট এজে প্রবেশ করা শুরু করে। ওই সময়টা থেকেই দেখা গেল যে জিনের আচরণও চেঞ্জ হতে শুরু করেছে। আগে যেমনটা বলেছিলাম, তার উপরে উঠে বসে থাকতো, তাকে আশ্রাতো, এবার আর সেটা সে করছে না। এবার তার কাপড় চোপড় খোলার চেষ্টা করে। তার সাথে বুঝতেই পারছেন অন্যরকম কিছু করার চেষ্টা করছে। কিন্তু এতে যে সমস্যাটা হয়, পূজার পিরিয়ড বন্ধ হয় না। দেখা গেল যে টানা তার 1 মাস 2 মাস পর্যন্ত পিরিয়ড চলতে থাকে। তার মানে তার পেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। আর পূজার পিরিয়ড সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। সে একা একাই এই জিনের অত্যাচার সহ্য করতে শুরু করে, এবং এটা যে তার পরিবারের সাথে শেয়ার করবে সেটাও সে পারছিল না, কারণ তার পরিবারের সাথে এমন একটা দূরত্ব ক্রিয়েট হয়ে গিয়েছিল, সে চাইলেই তার পরিবারের সাথে মন খুলে কথা বলতে পারছিল না। এটাও ছিল একটা ভয়ানক যন্ত্রণা। এমনকি একবার এমন হয় যে তার টানা 4 থেকে 5 মাস পর্যন্ত পিরিয়ড চলতে থাকে। সে একদম সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়ে যায়। এক পর্যায়ে সে আত্মহত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু আত্মহত্যা করার জন্য যে সাহস লাগে, সে সাহসটা ওই মুহূর্তে পূজার ছিল না বলেই আজকের ঘটনাটা শুনতে পাচ্ছি, জানতে পারছি ওর জীবনে কত ভয়াবহ ঘটনা আরও অপেক্ষা করছে। এভাবে অনেক দিন কাটার পর সে এক সময় ইউটিউবের একটা ভিডিও দেখে যে জিন তাড়ানোর উপায়। এই ভিডিওটা দেখে এবং এগুলো সে সারাদিন পাঠ করতে শুরু করে। সে তার পড়াশোনার সবকিছু কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র এগুলো নিয়েই পড়ে থাকে। যেভাবেই হোক এখান থেকে তাকে বের হতেই হবে। এই মন্ত্রগুলো পড়ার সময় তার মাথা ঘুরত, তার শ্বাস বন্ধ হয়ে যেত, মনে হতো যে সে নিজের উপর টর্চার করছে। কিন্তু তারপরেও সে মন্ত্র পাঠ করতেই থাকতো। তার কানে ফিস ফিস করে কিছু একটা বলতো যে মন্ত্র পড়িস না। কিন্তু তারপরেও পূজা কোনোভাবেই থামেনি, পূজা হারেনি। সে অনবরত মন্ত্র পাঠ করত। এমনকি যখন সে মন্ত্র পাঠ করত তখন কেউ তার পিঠে আঁচড় দিত।
নখের আঁচড়, তারপরেও সে মন্ত্রপাঠ করা বন্ধ করেনি। এভাবেই চলতে চলতে একটা সময় পারিবারিক চাপ, তার রাতে ঘুমাতে না পারা, শারীরিক যন্ত্রণা সব মিলিয়ে তার অ্যানিমিয়া হয়ে যায়। এর একটা পর্যায়ে তার জরায়ুতে সিস্ট হয়ে যায়, এমনকি তার কিডনি মাইনর ড্যামেজ পর্যন্ত হয়ে যায়। এর মধ্যেও সে তার ধর্মীয় রিচুয়াল চালু রাখে, যেটা সে ইউটিউব দেখে শিখেছিল, এবং মোটামুটি 2-3 মাস এভাবে কন্টিনিউ করার পর সে কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারে। অর্থাৎ তার জীবনে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে। দেখা যায় এবার তার শরীরটা অনেক হালকা মনে হচ্ছে। সেই জিন তার আশেপাশে আসছে, কিন্তু তেমন কিছু করতে পারছে না। তখন রাতের বেলাও সে যে তার উপরে একটা ভারী কিছুর অনুভব করত, উপরে উঠে বসেছিল, সেটাও সে অনুভব করে না। আস্তে আস্তে এই জিনিসটা কমে যেতে শুরু করে। সে যখন মন্ত্র পাঠ করে, দেখা যায় যে তার আশেপাশে যে ছায়াটা ছিল সেটা অটোমেটিকভাবে ধোয়া হয়ে আকাশে মিলিয়ে যায়। এভাবে 2023 সাল আস্তে আস্তে সে একদম কমপ্লিটলি নর্মাল হয়ে যায়। এখন সে বেশ স্বাভাবিক। এখন নাকি তার মধ্যে আর কোনো সমস্যা হচ্ছে না। এখনও সে তার ধর্মীয় নিয়মকানুন চালু রেখেছে, সেটা বন্ধ করেনি। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, যে প্যাঁচাটা সে দেখতে পেত, সে প্যাঁচাটা কিন্তু এখনও দেখতে পাচ্ছে, মাঝে মাঝেই দেখতে পাচ্ছে। জানালা খুললেই দূরে কোথাও ডালে সেই প্যাঁচাটা টকটকে লাল চোখে এখনো চেয়ে থাকে। তো ডিয়ার লিসেনার্স, এই ছিল তার ঘটনা। অনেক অনেক ধন্যবাদ পূজা তোমায়। বেসিক্যালি পূজা তোমার নাম আমি জানি, তারপরেও পূজা হিসেবে সম্বোধন করছি। তুমি আমার ছোট বোনের মতোই হবে। তোমার জীবনে যে ঘটনাটা ঘটলো সেটা আসলেই অপ্রত্যাশিত। আমি চাইবো না কখনো আমার লিসেনার্সদের জীবনেও এরকম কোনো ঘটনা কারোর সাথে ঘটুক। অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি তোমাকে, তোমার জীবনের এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। তোমার মাধ্যমে হয়তো অনেক লিসেনার্স এই ঘটনাটা সাক্ষী হবে। তুমি ভালো থাকো, তোমার জীবনের লক্ষ্যে অগ্রগামী হও। তোমার জীবনে এরকম অতীত যেন আর পুনরাবৃত্তি না হয়। আজকের ঘটনাটা এখানে শেষ করছি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি রহস্যবৃত্তের সাথে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ঘটনার অনুপ্রেরণা যোগায়। চাইলে শেয়ার করতে পারেন যদি এই ঘটনাটা কাউকে শোনাতে চান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।